Friday Fever at 10 p.m. জর্জ ওয়াশিংটনের পরিকল্পনায় গড়ে উঠল এক সক্রিয় এবং বিচক্ষণ গোয়েন্দা চক্র, যে সংস্থার নীতিবাক্য ছিল চূড়ান্ত গোপনীয়তা। ট্যালমেজের 4 জন সহকারীর তৎপরতায় কিভাবে ওয়াশিংটনের কাছে পৌঁছে যেত ব্রিটিশদের নানা সামরিক কৌশলের খবর, আর শেষ পর্যন্ত ওয়েস্ট পয়েন্ট দুর্গকে কিভাবে আক্রমণের হাত থেকে বাঁচানো গেল, এসব প্রশ্নের উত্তর পেতে শুনতেই হবে এই রুদ্ধশ্বাস অভিযানের গল্প ওরা 5 জন। গল্পকার বিশু মুখোপাধ্যায়। গল্প পাঠে জয়দীপ, অজয়, অর্ণব। বিন্যাসে নীল, শুভজিৎ, যুবনাশ্য। পোস্টারে শুভম। পরিকল্পনা ও পরিচালনায় অরিন। শুরু হচ্ছে আজকের সাসপেন্স গল্প ওরা 5 জন। গুড ফর নাথিং বাট ফেমাস। কি অদ্ভুত লাগলো না কথাটা? তাহলে শুনুন ব্যাপারটা, দেখা যাক আপনারা একমত হন কিনা আমার সাথে। জীবনে অকৃতকার্য তবুও প্রসিদ্ধ গুপ্তচরদের মধ্যে ন্যাথান হেলের নাম ইতিহাসে বিখ্যাত। আমেরিকার স্বাধীনতা লাভের যুদ্ধে তিনি ছিলেন আমেরিকার পক্ষে একজন বিচক্ষণ গুপ্তচর। তাঁর বিয়োগান্ত পরিণতি সেনাপতি ওয়াশিংটনের মনে দৃঢ় ধারণা করেছিল যে আমেরিকানদের কাছে তথ্য সরবরাহ করবার জন্য একটি সুযোগ্য ও সুবিন্যস্ত বিভাগ এবং একটি সুসংগঠিত গোয়েন্দা চক্র বিশেষভাবে প্রয়োজন। ঠিক এইখানে ওয়ান ম্যান আর্মির মতো এই গোয়েন্দা চক্রের হয়ে ন্যাথান হেল একা কাজ করেছিলেন। তাকে সাহায্য করার মতো হাতের কাছে যদি অন্যান্য আরো কয়েকজন থাকত, তাহলে হয়তো ন্যাথান নিজেকে গ্রেপ্তার হওয়া থেকে এড়াতে পারতেন, কিংবা ন্যাথান তার সংগৃহীত তথ্যগুলি অন্ততপক্ষে এমন একজনের হাতে দিয়ে যেতে পারতেন যিনি সেগুলি সঠিক স্থানে পৌঁছে দিয়ে ন্যাথানকে নিশ্চিত করতে পারতেন। যাই হোক, এদিকে সেনাপতি ওয়াশিংটন জানতেন যে তাকে যদি আমেরিকার চেয়ে জনবল এবং যুদ্ধ সামগ্রীর বিচারে উন্নত ইংল্যান্ডকে পরাজিত করতে হয়, তাহলে তার সবচেয়ে আগে নিয়মিতভাবে জানা দরকার ইংল্যান্ডের সৈন্যদের বলবিক্রম এবং তাদের যুদ্ধের পরিকল্পনা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য। তাই তিনি সিদ্ধান্ত নিলেন, বিভিন্ন গুপ্ত তথ্য ও খবরাখবর পেতে হলে চাই নির্ভরযোগ্য ও সুসংগঠিত গুপ্তচর চক্র। একই সঙ্গে প্রয়োজন সংবাদবাহক এবং তথ্য বিশেষজ্ঞ দল। তিনি একথাও জানতেন যে সে ব্যবস্থা গড়ে তোলা মোটেই সহজ নয়। তার জন্য চাই চরম সাহসী ও চতুর লোক, যারা শত্রুদের মধ্যে থাকতে পারবে এবং দরকার হলে যারা বিপক্ষের সৈন্যদের মধ্যে থেকেও নিজেদের আসল উদ্দেশ্য বা প্রকৃত সত্য কোথায় তা কোনোদিন প্রকাশ করবে না। কেবলমাত্র ব্রিটিশই নয়, আমেরিকার রক্ষণশীল দলকেও, অর্থাৎ যারা ব্রিটিশ স্বার্থের পক্ষপাতী, তাদেরও প্রতারণা করতে হবে। অর্থাৎ কিনা জলে কুমির, ডাঙায় বাঘ নিয়ে কাজ করতে হবে। অপরদিকে মজা হলো এই যে স্বদেশবাসীদের মধ্যে বিদ্রোহের আভাস দেখা দিলেই রক্ষণশীল আমেরিকানরা গোপনে সংবাদ দিয়ে ব্রিটিশ রাজের প্রতি তাদের আনুগত্য প্রমাণ করত। মানে ঘরশত্রু বিভীষণ যাকে বলে। স্বাধীনতা আন্দোলনে বিপ্লবের সমর্থক হিসেবে সব লোকেদের সংগ্রহ করা, দেশভক্তদের সাহায্যে সেনাপতি ওয়াশিংটনের জন্য সংবাদ সংগ্রহ করে সরবরাহ করা এবং সেই সব দেশভক্তদের আসলে যেন ফাঁসির মঞ্চের ছায়াতেই বাস করতে হতো। তবে ওয়াশিংটনের এই কথাও জানা ছিল যে বিপদ ও মৃত্যুর ঝুঁকি নেবার মতো যথেষ্ট সাহসী এবং শত্রুকে হতবুদ্ধি করার মতো রীতিমতো সুচতুর দেশভক্ত লোক তাঁর দেশে অনেক আছে।
এই ব্যাপারে লাইটস ড্রাগনস বাহিনীর দ্বিতীয় সৈন্যদলের মেজর বেঞ্জামিন ট্যালমেসকে তিনি ডেকে পাঠালেন এক গোপন বৈঠকে। সেটি এতই গোপনীয় ছিল যে সেনাপতির নিজস্ব কর্মচারীরাও তার সম্পর্কে বিন্দু বিসর্গ জানতে পারেনি, এমনকি শুনতেও পায়নি কিছু। সেই বৈঠকে সেনাপতি জানালেন ট্যালমেসকে ঠিক কি ধরনের গুপ্তচর চক্র তাঁর চাই এবং তাঁকেই এর সংগঠন ও পরিচালনা করতে বললেন। সেই গুপ্তচর সংস্থার প্রধান কর্মকেন্দ্র হবে নিউ ইয়র্কে, কারণ সেখানেই ব্রিটিশরা তাদের প্রধান কার্যালয় স্থাপন করেছিল। এ ব্যাপারে ড্রাগন বাহিনীর তরুণ মেজর সম্মত হয়ে গেলেন, কারণ তিনি ছিলেন ইয়েল কলেজে ন্যাথন হেলের সহপাঠী এবং তার এই বন্ধুর মৃত্যুই তার কাছে এই কথাই প্রমাণ করেছিল যে আমেরিকাবাসীদের এখন বিশেষভাবে প্রয়োজন একটি নতুন সুদৃঢ় সংস্থা গোপন তথ্য সরবরাহের জন্য। সেনাপতির আদেশ পাওয়ার পর ট্যালমেজ ছক তৈরি করতে বসলেন। ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন ট্যালমেজের প্রথম কাজ হল নিউ ইয়র্ক শহর এবং ব্রিটিশ অধিকৃত ম্যানহাটন দ্বীপের উত্তরে অবস্থিত ওয়াশিংটনের সদর দপ্তরের মধ্যে নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থার উপায় উদ্ভাবন করা, কারণ নিউ ইয়র্ক শহরেই গোপন সংবাদের বেশিরভাগ সংগ্রহ করবে গুপ্তচরেরা। এই দুই স্থানকে আলাদা করেছে এখতিয়ার বহির্ভূত অর্থাৎ নো ম্যানস ল্যান্ড, একফালি সরু ভূখণ্ড, যেটিকে এখন নিউ ইয়র্কের ব্রঙ্কস বলা হয়। তবে ট্যালমেজ জানতেন যে ওই পথে বার্তাবহদের আসা যাওয়া নিরাপদ হবে না, সে ব্যবস্থা করলে বোকামি করা হবে। তাই তিনি একটি ঘোরালো অথচ নিরাপদ পদ্ধতির ব্যবস্থা করলেন। ভাবুন তো কি বুদ্ধি! ট্যালমেজ স্থির করলেন তিনি তার বার্তাবহদের নিউ ইয়র্ক থেকে পাঠাবেন সেই রাস্তায় যেটা অনেকটা ঘুরপথে দূর দিয়ে আমেরিকার সৈন্য ঘাঁটিগুলোতে গিয়ে পৌঁছেছে। তারপরে সেটা জল পেরিয়ে লং আইল্যান্ডে উঠবে। লং আইল্যান্ড হলো সরু একফালি স্থলভাগ যেটি নিউ ইয়র্ক থেকে কানেকটিকাটের উত্তর প্রান্ত পর্যন্ত সমান্তরালে গেছে। বার্তাবহরা 50 মাইলের মতো পথ দ্বীপের উপর দিয়ে গিয়ে পৌঁছবে সেটকেটে। সেখান থেকে ট্যারলং আইল্যান্ড প্রণালী পার হয়ে মূল ভূখণ্ডে উঠে কানেকটিকাটের এক জায়গায় আমেরিকান সৈন্যব্যূহের পেছনে গিয়ে নিরাপদে পৌঁছতে পারবে। ভাবা যায়? লং আইল্যান্ড তখন ব্রিটিশদের আয়ত্তে, তবে সেখানকার ছোটখাটো অসংখ্য উপসাগর, নালী এবং খাঁড়ির উপর সবসময় সতর্ক দৃষ্টি রাখা তাদের পক্ষে সম্ভব নয়। এই কথা ট্যালমেজ ভালোই জানতেন। তা জানবেন নাই বা কেন? তার জন্মই যে লং আইল্যান্ডে, কাছেই হাতের তালুর মতো তিনি এসব জানতেন। কোথায় কেমন নৌঘাঁটি বা ছোট নিরাপদ বন্দর আছে, সেটকেটের কাছে কতগুলো ছোট পোতাশ্রয় ছিল বেশ নিরাপদ এবং সাবধানী, এ বিষয়ে তার স্থির বিশ্বাস ছিল যে নাবিকরা সেগুলোও ব্যবহার করতে পারে। নিউ ইয়র্ক থেকে ম্যানহাটন পর্যন্ত যোগাযোগে পথ ঠিক করবার জন্য ট্যালমেজ কয়েকজন নির্ভীক চর সংগ্রহ করে ছোট্ট হলেও রীতিমতো সাহসী একটি দল গড়লেন। এই পঞ্চপাণ্ডবের 4 জন হলেন রবার্ট টাউনসেন্ড, অস্টিন রো, অ্যাব্রাহাম উডহ্যাল আর ক্যালের বুস্টার। প্রধান এবং দায়িত্বশীল সদস্যদের 5ম জন ছিলেন ম্যানা স্ট্রং, জর্জ সেলাস্ট্রং এর পত্নী। ট্যালমেজের এই গুপ্তচর চক্রের প্রত্যেকটি লোকের ছিল নির্দিষ্ট একটি কাজ। কয়েকজনের প্রধান কাজ ছিল সংবাদ সংগ্রহ করা, আর অন্যান্যদের ছিল সংবাদ সংগ্রহের মতোই সমান বিপজ্জনক দায়িত্ব, সেটি হলো সংবাদগুলিকে যথাস্থানে পৌঁছে দেওয়া। এখানে ভেবে দেখুন, আমি যখনকার কথা বলছি তখন কিন্তু না ছিল ইন্টারনেট, না ছিল স্মার্টফোন, না ছিল ট্যাব, না ছিল কম্পিউটার। তো কতটা বুদ্ধি থাকলে এরকম একটা ব্লুপ্রিন্ট তৈরি করে কাজে নামা যায় আর সেটাকে সঠিকভাবে পরিচালনা করা যায়। আমাদের কিন্তু ট্যালমেজকে দেখে অনেক কিছু শেখার আছে। যাই হোক, এদিকে দীর্ঘদেহী সুশ্রী তরুণ রবার্ট টাউনসেন্ড ছিল নিউ ইয়র্কের এক ব্যবসায়ী। লং আইল্যান্ডের অয়েস্টার বেতে তার বাড়ি।
কিছুদিনের জন্য সেই ছিল নিউ ইয়র্ক শহরে ব্রিটিশদের ক্রিয়াকলাপ সংক্রান্ত তথ্য সংগ্রহের প্রধান মাধ্যম। অস্টিন রো ছিল সেটকেটের অধিবাসী। পেশার কৃষক হলেও সে ছিল বার্তাবহদের অন্যতম। অশ্বারোহণের প্রতি তার অনুরাগের কথা সকলেই জানত। কাজী সেটকেটে তার কৃষি খামার থেকে ঘোড়ায় চড়ে প্রায়ই তার নিউ ইয়র্কে পাড়ি দেওয়াকে কেউই অস্বাভাবিক বলে কিছু মনে করত না। যদিও ঘোড়ার পিঠে 55 মাইল পথ পাড়ি দেওয়া বেশিরভাগ লোকের পক্ষে রীতিমতো কষ্টকর মনে হতো। অপর একজন সেটকেটের কৃষক অ্যাব্রাহাম উডহ্যাল হামেশাই যেত নিউ ইয়র্কে তার ক্ষেতের ফসল বিক্রি করতে। অধিকন্তু তার পরিচিতির পরিধি ছিল বিরাট। প্রতিবেশীদের মধ্যে ব্রিটিশ পক্ষীয় বা ব্রিটিশ বিরোধী দুই তরফের সঙ্গেই ছিল তার সমান ঘনিষ্ঠতা। ট্যালমেস তা জানতেন এবং সেই জন্য তিনি এই ব্যাপারটায় তাকে কাজে লাগিয়েছিলেন। লং আইল্যান্ডে ব্রিটিশ সৈন্যের ঘাঁটি কোথায় কোথায় হলো তা এব্রাহাম খুব সহজেই জানতে পারত। অ্যানাস্ট্রং এর কাজটা সবচেয়ে সাদাসিধে হলেও গুরুত্বের দিক থেকে বাকি অন্যদের চেয়ে কম কিছু ছিল না। সে যখনই তার কাঁচা কাপড় বাইরে শুকুতে দেওয়ার জন্য বেরোতো তখনই সংকেতের সাহায্যে উডহ্যালকে জানিয়ে দিত যে কানেকটিকাটের মাঝি ক্যালের বুস্টার উপসাগরে লুকিয়ে অপেক্ষা করছে ডাকের জন্য, যেটা সে প্রণালীর অপর পারে মেজর ট্যালমেসকে পৌঁছে দেবে। কানেকটিকাটে তার অবস্থানস্থল থেকে মেজর ট্যালমেস যেসব খবরাখবর পেতেন তা সরাসরি পাঠিয়ে দিতেন সেনাপতি ওয়াশিংটনের কাছে, আর তিনি খবর পাঠাবার জন্য গুপ্তচরদের যেসব চিঠি দিতেন ট্যালমেস সেগুলি লং আইল্যান্ডের পথে নিউ ইয়র্কে পাঠাতেন প্রাপকদের কাছে। ওয়াশিংটন যখন নিউ ইয়র্কের ঠিক উত্তরে ঘাঁটি বসিয়েছিলেন তখন তাঁর সঙ্গে ট্যালমেসের যোগাযোগ স্থাপন করা ছিল খুব সহজ আর কাজও হতো খুব দ্রুত। কিন্তু পরে যখন ওয়াশিংটন উপনিবেশের অন্যত্র ঘাঁটি করলেন তখন ট্যালমেসকে ড্রাগন বাহিনীর সৈন্যদের সাহায্যে রিলে প্রথায় 15 মাইল অন্তর ছোট ছোট ঘাঁটি করে খবর আদান প্রদানের ব্যবস্থা করতে হয়েছিল। নিউ জার্সি, পেনসিলভানিয়া অথবা দক্ষিণ ভার্জিনিয়া, ওয়াশিংটন যেখানেই যান না কেন ঘোড়সওয়ার দূতেরা খুব দ্রুত বেগে ছুটত যাওয়া আসার সময়। এই সংস্থার নীতিবাক্য ছিল গোপনতা, রহস্যময়তা, অর্থাৎ সিক্রেসি অ্যান্ড প্রাইভেসি। আমেরিকার অধিবাসীদের মধ্যে কেউই জানতই না বলা চলে এই গুপ্তচর চক্রের অস্তিত্বের কথা। সংবাদ সরবরাহের দায়িত্ব যেসব লোকের উপর দেওয়া ছিল, অর্থাৎ যারা ওয়াশিংটনের কাছে খবর পৌঁছে দিত, ওয়াশিংটন নিজেও তাদের নাম জানতেন না। কেবল ট্যালমেস তাঁর চর চক্রের প্রধানদের জানতেন। তবে আরো বহু এমন দেশভক্ত ছিলেন যারা তাদের সাধ্যমতো সংবাদ সংগ্রহ করে তথ্য ভাণ্ডারে জমা দিতেন, তাদের ট্যালমেসও জানতেন না। ভাবুন তো, কেউ কাউকে চেনে না, জানে না, অথচ খবর ঠিক খবরের জায়গায় পৌঁছে যাচ্ছে। কি অদ্ভুত না? গুপ্তচরেরা ছদ্মনাম ব্যবহার করত, অদৃশ্য কালিতে লিখত, তারা সংকেত লিপি ব্যবহার করত। যেমন 711 সংখ্যায় বোঝাতো সেনাপতি ওয়াশিংটনকে, 727 সংখ্যায় নিউ ইয়র্ক এবং 729 বসানো হতো সেটকেট বোঝাতে। রবার্ট টাউনসেন্ড গুপ্তচর মহলে পরিচিত ছিলেন স্যামুয়েল কালপার জুনিয়র নামে, আর অ্যাব্রাহাম উডহ্যালের নাম পরিচিত ছিল স্যামুয়েল কালপার সিনিয়র। গুপ্তচরদের সংবাদে প্রায় জন বোল্টন নামটার উল্লেখ থাকত। তাতে প্রকৃতপক্ষে বোঝাতো মেজর ট্যালমেসকে। আচ্ছা ধরুন, যদি কোনো চরের এই রকম খবর পাঠাবার দরকার হতো যে ক্যালের কুস্টার 15ই মে সেটকেটে অ্যাব্রাহাম উডহ্যাল এবং জন রবার্টসের সঙ্গে পূর্ব নির্ধারিত সময় মতো দেখা করবে, তাহলে সে কি লিখবে? এক্ষেত্রে তাহলে তাকে লিখতে হতো 725 রাখবে 28 722-এর সঙ্গে এবং DQBPLQ FILVU 729 এতে EK 373। এরপর না, এরপর কি হলো আমি আর বলবো না, কারণ পরের ঘটনা শুনবেন
অজয়ের কাছে। তো এই টাউনসেন্ড ছিল এই গুপ্তচর চক্রের প্রধান খুঁটি। নিউ ইয়র্কে তার ব্যবসা থাকার ফলে সে ওখানকার প্রভাবশালী বহু রক্ষণশীল আমেরিকানের সুপরিচিত ছিল। তারা সকলে জানতো টাউনসেন্ডকে ব্রিটিশ পক্ষীয় বলে। কয়েকটি রক্ষণশীল পত্রিকার বিখ্যাত প্রকাশক জেমস রিডিংটনের সঙ্গে তার বন্ধুত্ব বিশেষভাবে ফলপ্রদ প্রমাণিত হয়েছিল। টাউনসেন্ড প্রায়ই খবর সরবরাহ করত রিডিংটনকে তার পত্রিকায় ছাপাবার জন্য, আর রিডিংটনও প্রায় সব সময় তার কাগজে তা ছাপাত। আর এই ব্যাপারটা যখন জানাজানি হয়ে গিয়েছিল, তখন অনেক ব্রিটিশ পদস্থ কর্মচারী তাদের নিজেদের প্রচারের দ্বারা পদোন্নতির সম্ভাবনাকে ত্বরান্বিত করবার জন্য তাদের পরিকল্পনা ও কৃতিত্বের কথা টাউনসেন্ডকে বলাটা অপরিহার্য মনে করেছিল। তারা তাকে এমনকি তাদের প্রধান আবাসস্থল ও প্রতিরক্ষার ব্যাপক ব্যবস্থা পরিদর্শন ও পর্যবেক্ষণের নিমন্ত্রণও করতেন। বাস্তবিক পক্ষে তারা তাদের গুরুত্বপূর্ণ গোপনীয় সব রকম তথ্যই সরবরাহ করতেন পত্রিকায় ছাপার হরফে, নিজেদের নামটা কেবল দেখবার জন্য। আর এইভাবে সেনাপতি ওয়াশিংটনের দরকার মতো খবর টাউনসেন্ডের হাতের কাছেই থাকতো, বা সে তা চাইলে অল্প সময়ের মধ্যে পেয়ে যেত, এবং আমেরিকান গুপ্তচর চক্র কাজ করত অবাধ নিপুণতার সঙ্গে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, বসন্তকালের এক সকালে দ্রুতগামী ঘোড়সওয়ার যাতায়াতের পথে টেলমেজের কাছে একটা চিঠি এলো ওয়াশিংটনের। তো প্রধান সেনাপতি ওয়াশিংটন লিখেছেন, এখন আমার জানা প্রয়োজন অন্য কোনো জাহাজ বোঝাই করা হচ্ছে কিনা, এবং তা যদি হয় তবে কি পরিমাণ মালপত্র বোঝাই করা হচ্ছে এবং তাদের গন্তব্যস্থলই বা কোথায়। কারণ এ পর্যন্ত যেসব খবর আমার কাছে এসেছে সেগুলো সংখ্যায় অনেক হলেও অস্পষ্ট, এবং সেগুলোর মধ্যে নিশ্চয়তার আভাস পাওয়া যায় না। শত্রুপক্ষের বর্তমান সৈন্যবল কিরকম, বিশেষ করে লং আইল্যান্ড, নিউ ইয়র্ক এবং কিংসব্রিজে। কিংসব্রিজে কোন বাহিনীকে রাখা হয়েছে, সংখ্যায় তারা কত, এবং ঠিক কোন জায়গায় দলটা রাখা হয়েছে। শত্রুদের পরিকল্পনা বা অভিসন্ধি, তাদের বর্তমান অবস্থা আর ভবিষ্যৎ উদ্দেশ্য, এবং তাদের মধ্যে অনুপ্রবেশ করার সুযোগ সুবিধা কতখানি, এই সব খবর জানতে চাওয়া চিঠি। আর টেলমেজ সেই চিঠি পেয়েই লিখতে বসলেন নিউ ইয়র্কে স্যামুয়েল কালপার জুনিয়রকে। চিঠিটা উপর উপর পড়ে গেলে নির্দোষ অভিসন্ধিহীন বলে মনে হবে। তাতে কালপারকে লেখা হলো জন বোল্টনকে কিছু মশলাপাতি পাঠাতে। টেলমেজ চিঠিখানি লিখে তার ছদ্মনাম জন বোল্টন সই করে কালিটুকু শুকোতে যা সময় সেটুকুও অধীরভাবে কাটালেন। এত তাড়া তার। তারপর তার ডেস্কের গোপন ড্রয়ার থেকে জলের মতো পরিষ্কার তরল পদার্থ ভরা একটা শিশি বার করলেন। অদৃশ্য কালি সেটা। তাতে কলম ডুবিয়ে আগেকার লেখা লাইনগুলোর ফাঁকে ফাঁকে বিশদভাবে লিখেছিলেন ওয়াশিংটন কি কি জানতে চেয়েছেন তার তালিকা। লেখা শেষ হবার পর চিঠিখানাতে মশলাপাতি পাঠাবার অনুরোধ ছাড়া আর কিছুই দেখা গেল না। চিঠি শেষ করেই তিনি ছুটলেন ক্যালের ব্রুস্টারের নৌকো যে জেটিতে বাঁধা আছে সেখানে। হস্তান্তরিত হলো চিঠি। ব্রুস্টার বললে, এই চিঠি এখনই যাবে মেজর, তারা আজ রাত্রে আমার অপেক্ষায় থাকবে। গভীর রাত্রি। লং আইল্যান্ডের একটা স্তব্ধ নির্জন খাঁড়ির মুখে উঢাল অপেক্ষা করছিল। ব্রুস্টারের উপস্থিতির কোনো শব্দই সে শুনতে পায়নি। শেষে তার কানে এলো একটা ছোট নৌকোর তীরে লাগার মৃদু ঘষ্টানো আওয়াজ। চিঠিখানার হাত বদল ঘটল আবার। উঢাল জিজ্ঞাসা করলে, কোনো বিপদ? চিবিয়ে চিবিয়ে ব্রুস্টার বললে, ওখানে ব্রিটিশদের দুটো নৌকো রয়েছে, মনে হয় আমার হাতে ধরা দিতে চাইছে। ও দুটো সহজেই দখল করা যাবে। আসবার পথে কোনো ঝামেলা আমি চাইনি, আসেওনি। তবে ভাবছি ফেরার পথে ও দুটোকে সঙ্গে জুড়ে নেব। এই বলে ব্রুস্টার প্রণালী পথে যেমন নিঃশব্দে এসেছিল তেমনি নিঃসারে রওনা হয়ে গেল।
পরদিন ভোরে বেরুলো বাড়ি থেকে। তার একটা জমিতে নাঙল দিতে বাকি। সে জমিটা প্রতিবেশী অস্টিন রোড গোচরের লাগোয়া। গোচরের ধার দিয়ে যাওয়ার সময় উঢাল মুহূর্তের জন্য একবার থামল। তারপর চলতে আরম্ভ করার সময় জন বোল্টন স্বাক্ষরিত চিঠি আর তার কাছে ছিল না। চিঠিখানা তখন ছোট্ট ঝোপের মধ্যে আত্মগোপন করে রয়েছে। একটু পরেই কৃষক অস্টিন বেরুলো তার গরুর পাল নিয়ে চড়াতে। সেও চলেছে গোচরের ধারে ধারে। চলতে চলতে চিঠিখানা পকেটে পুরেই বাড়ি ফিরল। অল্পক্ষণের মধ্যেই অস্টিন রো তার সবচেয়ে দ্রুতগামী ঘোড়ায় চড়ে দৌড় দিল বেলে পথ ধরে নিউ ইয়র্কের দিকে। 50 মাইলেরও বেশি দূরে নিউ ইয়র্ক। সন্ধ্যা নাগাদ রো যখন ব্রুকলিন থেকে ফেরিতে পার হয়ে ম্যানহাটনে পৌঁছল, তার সর্বাঙ্গ ধুলায় ধূসরিত আর ক্লান্ত শরীর। শুকনো ডাঙায় আবার ঘোড়া ছোটালো ওয়াল স্ট্রিটের নিকটবর্তী তার পেয়ারের কফিখানার দিকে। কফিখানায় লাল কোট পরা ব্রিটিশ সামরিক আর আমেরিকান রক্ষণশীলদের ভিড়ে ভিড়। চুরুটের ধোঁয়ায় ভিতরটা ম ম করছে আর সামরিক বিষয়ের আলোচনায় মুখর। দূরে এক কোণে অসামরিক পোশাকে একটি লোক কয়েকজন অফিসারের সঙ্গে কথা কইছে খোলা মেজাজে। রোর প্রবেশ সে লক্ষ্য করেছিল, কিন্তু তাকে চেনার কোনো লক্ষণ প্রকাশ না করে যেমন কথা কইছিল তেমনি করেই চলল। হঠাৎ বিনীতভাবে সে বলে উঠল, মাফ করবেন আমাকে, আজ এখনই উঠতে হবে। বাড়িতে আমার কিছু জরুরি হিসেবের কাজ বাকি রেখে এসেছি। অফিসারদের একজন প্রতিবাদের সুরে বললেন, বড় তাড়াতাড়ি উঠছেন যে টাউনসেন্ড, সবে তো সন্ধে। আরে মশাই, কাজ কাজ, তা তো আমার জন্য আর অপেক্ষা করবে না জানেন, টাউনসেন্ড উত্তর দিলে। বেশ, নেহাত যেতেই যদি হয় যান, হতাশার সুরে বললেন অফিসারটি। কিন্তু মনে থাকে যেন আগামীকাল আপনি আমাদের আস্তানায় এসে দেখা করবেন, কথা দিয়েছেন। তারপর চোখ টিপে তার কথার সঙ্গে জুড়ে দিলেন, আমাদের রেজিমেন্ট সম্বন্ধে একটা খবর আপনার বন্ধু রিডিংটনের পত্রিকায় বেরুলে ভালোই দেখতে হবে। সে তো আমারই সম্মানের কথা মশাই, নিশ্চয়ই ভুলব না। এখন আমি তাহলে, এই বলে টাউনসেন্ড তাদের দিকে মাথা নুইয়ে কফিখানা থেকে নিজের ঘরে ফিরে এলো। যে দর্শনার্থীর পথ চেয়ে সে ছিল, সেও ঢুকলো সঙ্গে সঙ্গে। রো দরজাটি বন্ধ করে আস্তে আস্তে খিল লাগিয়ে বললে, আপনার বন্ধু বোল্টন তার এই আদেশপত্রটি আপনার হাতে দিতে বলেছেন। ধন্যবাদ। দুজনেই মুখের হাসি বিনিময় করল। টাউনসেন্ড চিঠিখানি নিয়ে পড়ে বললেন, মনে হয় তিনি যা চান তা আমার কাছে আছে। ঠিক এই সময়টা মশলাগুলো দুর্লভ হয়ে পড়েছে, তবে আমার কাছে কিছু আছে। সে যখন এই নির্দোষ সন্দেহহীন কথাগুলো বলে চলেছিল, যাতে কাছাকাছি আড়ি পেতে থাকা কোনো অতি কৌতূহলী শুনে উপকৃত বোধ করে, সেই সঙ্গে কাগজটার উপর পরিষ্কার একটা তরল পদার্থ তুলোয় নিয়ে বুলোচ্ছিল। এই প্রক্রিয়ার ফলে ধীরে ধীরে ফুটে উঠল গোপন আদেশপত্রটি, এবং সন্তর্পণে টাউনসেন্ড সেটিকে পড়ে নিলে। তারপর যত তাড়াতাড়ি সম্ভব সে তার উত্তর লিখে ফেললে। চিঠির কাগজে যে কথাগুলো ভেসে রইল তা হলো জন বোল্টন এর মশলাপাতির কথা। টাউনসেন্ডের কাছেও ছিল অদৃশ্য কালির শিশি, যে কালি ট্যালমেজ ব্যবহার করেছিল। অদৃশ্য কালিতে লেখা হলো চিঠির লাইনগুলোর ফাঁকে ফাঁকে সাংকেতিক শব্দ আর সংখ্যাগুলো। অবশ্য কালিতে রেখা রইল ওয়াশিংটনের জানতে চাওয়া সব খবর। টাউনসেন্ডের উত্তর লেখা শেষ হলে সে বোল্টনের দৃশ্য অদৃশ্য কালিতে লেখা দুরকমের চিঠিখানা পুড়িয়ে ফেললে, কারণ তখন সেটা যে কেউ পড়ে ফেলতে পারে, কাজেই রাখা খুবই বিপজ্জনক। পরদিন সকালে রোকে টগবগিয়ে ঘোড়ায় চড়ে খামারে ফিরতে দেখা গেল। জিনের পাশে রাখা থলেতে রয়েছে টাউনসেন্ডের উত্তর আর ছোট ছোট কয়েকটা মশলার প্যাকেট। মশলার প্যাকেটগুলো বয়ে আনবার কারণ, পথে যদি কোনো ব্রিটিশ প্রহরী তাকে ধরে, তাহলে সহজেই সে প্রমাণ করে দিতে পারবে সে তার এক বন্ধুর কাছে গেছিল মশলা আনতে। সেগুলো নিয়েই ফিরছে। আর সন্ধেবেলা চারণভূমি থেকে রোতার গরুগুলো বাড়ি আনবার সময় চিঠিখানা নির্দিষ্ট গোপন জায়গায় রেখে গেল।
কিছুক্ষণ পরেই আব্রাহাম উডাল চিঠিখানা নিয়ে বাড়ি ফিরল। তার নিজস্ব কিছু সংবাদ ওয়াশিংটনের কাছে পাঠাবার ছিল। টাউনসেন্ডের চিঠির সঙ্গে সে তার চিঠিখানা লিখে ফেললে। তারপর তার দূরবীনটা নিয়ে একটা জানলায় গিয়ে কি যেন খুঁজতে লাগলো। একটা খাড়ির পারে 1/2 মাইল টাক দূরে জর্জ স্ট্রংয়ের বাড়ি। উডাল দেখলে অ্যানা স্ট্রংয়ের কাপড় কাচা হয়েছে, একটা দড়িতে সারি সারি শুকোতে দিয়েছে ভিজে কাপড় চোপড়গুলো। নিবিষ্ট চোখে লক্ষ্য করতে দেখতে পেল একটা কালো পেটিকোট শুকোচ্ছে, আর তার উপর 3টে সাদা রুমাল সাজানো। আপন মনে মাথা নাড়ল উডাল। অ্যানা স্ট্রংয়ের সংকেত সে পরিষ্কার বুঝতে পারল। কালো পেটিকোটের অর্থ ব্রুস্টার কনেকটিকাট থেকে সেই রাত্রেই আবার এসে পৌঁছবে। 3টি রুমাল জানিয়ে দিচ্ছে ছোট উপসাগরগুলোর কোনটাতে এসে সে উঠবে। সেই রাত্রেই টাউনসেন্ড আর উডালের স্যামুয়েল কালপার জুনিয়র এবং স্যামুয়েল কালপার সিনিয়র সই করা 2টো রিপোর্ট সমেত একটা প্যাকেট পাড়ি দিল ট্যালমেজের কাছে পৌঁছবার উদ্দেশ্যে। পরদিন সকালের মধ্যেই সেটা ছুটল দক্ষিণ থেকে ওয়াশিংটনের কাছে হাজির হবার জন্যে। ড্রাগন বাহিনীর লোকরাই নিয়ে ছুটল তাকে। এসব কাজে তারা কোনো দিনই তাদের ঘোড়াকে বা নিজেদের বিশ্রাম দেয়নি। আর সেই রাত্রেই টাউনসেন্ড আর উডালের স্যামুয়েল কালপার জুনিয়র এবং স্যামুয়েল কালপার সিনিয়র সই করা 2টো রিপোর্ট সমেত একটা প্যাকেট পাড়ি দিল ট্যালমেজের কাছে পৌঁছবার উদ্দেশ্যে। পরদিন সকালের মধ্যেই সেটা ছুটল দক্ষিণ থেকে ওয়াশিংটনের কাছে হাজির হবার জন্যে। ড্রাগন বাহিনীর লোকেরাই নিয়ে ছুটল তাকে। এসব কাজে তারা কোনো দিনই তাদের ঘোড়াকে বা নিজেদের বিশ্রাম দেয়নি। গোয়েন্দা চক্রটি বেশিরভাগই কাজ করত ওয়াশিংটনের জন্যে, সংগ্রহ করত ব্রিটিশ সামরিক খবরাখবর। কিন্তু কয়েকটি ক্ষেত্রে গুপ্তচক্র এমন কাজ করেছিল যা বিপ্লবে জয়ী হওয়ার পক্ষে সমান গুরুত্বপূর্ণ ছিল। এই ধরনের কাজের একটা অশুভ সূচনা হয়েছিল ওয়েস্টার বেতে রবার্ট টাউনসেন্ডের সাদা তক্তার মনোরম বাড়িটাতে। লং আইল্যান্ড আর নিউ ইয়র্কের ওপর দখল পাবার পর থেকে ব্রিটিশ পক্ষ সেখানে অফিসার বসিয়েছিল। টাউনসেন্ডের বোন সারা তার ভাইয়ের মতোই লম্বা আর সুশ্রী। তাকে তার অনিমন্ত্রিত অতিথির কাছে উদার সহৃদয়া গৃহকর্ত্রী বলে মনে হয়েছিল। সেখানকার ঘাঁটির সেনাপতি জন গ্রেভাস সিমকো বা ব্রিটিশ অফিসারদের কেউই কোনোদিন সন্দেহ করেনি সারাকে। সেখানকার অফিসারেরা তো নয়, এমনকি যেসব অফিসার পর্যবেক্ষণে আসতো তারাও সারাকে মহামান্য রাজা জর্জের অনুগত প্রজা ছাড়া আর কিছুই ভাবতে পারেনি। সারাও তাদের মনে যাতে কোনো রকম সন্দেহের অবকাশ না জাগে সে সম্বন্ধে সর্বদা সতর্ক থাকত, এবং সেটাই ছিল তার পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। অতিথি আগন্তুকদের বিশ্বাসভাজন থাকায় সারার খুবই সুবিধা হয়েছিল তার ভাইকে মূল্যবান সমূহ সংবাদ সরবরাহ করার। না, আমি আর বলবো না। এর পরের ঘটনা শুনুন অর্ণবের কাছ থেকে। 1780 খ্রিস্টাব্দের শরৎকাল। সারা যথারীতি ডিনারের জোগাড় করছে। কর্নেল সিমকোর এক অতিথি এসেছে, ব্রিটিশ জেনারেল ক্লিন্টনের এডিকং মেজর জন আদ্রে। খুব ঝানু লোক। সে সন্ধ্যা ডিনার পরিবেশনের অল্প কিছু আগে সারার চোখে পড়ল অপরিচিত কে যেন একজন তার ভাড়ার ঘরে ঢুকল। লোকটার কি নাম? সে কি চায়, কোত্থেকে এসেছে? এসব কথার একটাও জিজ্ঞাসা করার সময় পায়নি। সে শুরুত করে ঢুকেই একটা তাকের উপর একখানি চিঠি রেখে পিছন দরজা দিয়ে একেবারে হাওয়া। সারা দেখল চিঠিখানা মিস্টার জন এন্ডারসনকে লেখা। এ নাম আগে কখনো সে শোনেনি। চিঠিটার ব্যাপারে সারা কাউকে ঘুণাক্ষরেও জানালো না। সে চিঠিখানা তাকে যথাস্থানে রেখে তারপর কি হয় দেখবার জন্য নজর রাখল। অল্প সময়ের মধ্যেই তার নজরে পড়ল কর্নেলের অতিথি মেজর আদ্রে এদিক ওদিক চেয়ে ভাড়ার ঘরে ঢুকেই চিঠিখানাতে তাড়াতাড়ি চোখ বুলিয়ে
পকেটে পুরে চকিতে ঘর থেকে বেরিয়ে গেলেন। কেউ যে ওই চিঠির ওপর নজর রেখেছে এই কথা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। সারা সন্দিগ্ধ হয়ে উঠল। সেই রাতে সে দ্বিগুণ সতর্ক ও সজাগ হয়ে রইল। তাকে নজর রাখতে হলো দুই দিকে, এক তার ভাই টাউনসেন্ডের দিকে, আর সেই মেজর আদ্রের দিকে। এই চিঠি সম্পর্কে কাউকে কিছু উচ্চবাচ্য করতে শুনল না সারা, তবে মাঝে মাঝেই তার কানে আসছিল ওয়েস্ট পয়েন্ট আর হাডসন নদীর ধারে আমেরিকা দুর্গের কথা। সারা জানত যে ওয়েস্ট পয়েন্ট দখল করার জন্য ব্রিটিশরা তাদের সবকিছু দিতে পারে। এই নিয়ে আলোচনায় সারা খুব চিন্তিত হলো। তার মনে হলো ওরা হয়তো ওয়েস্ট পয়েন্ট দুর্গ আক্রমণ করবার জন্য ষড়যন্ত্র করছে। আমেরিকানদের কাছে ওয়েস্ট পয়েন্ট দুর্গের গুরুত্ব যে কতখানি তা সারা খুব ভালো করে জানে। রসদ, সরঞ্জাম ইত্যাদির বেশিরভাগ মজুত করা হয় ওইখানে। কেবলমাত্র রসদ সরঞ্জামই নয়, ব্রিটিশদের উত্তর দিকে সমুদ্রপথে অগ্রগতি রোধ করার পক্ষে এই ওয়েস্ট পয়েন্টের গুরুত্ব আরও বেশি। সুতরাং ওয়েস্ট পয়েন্ট সম্পর্কে তাদের আলোচনা সারাকে বিচলিত করে তুলল। সে স্থির করল এই বিষয়ে এখনই তার ভাইকে অবহিত করা প্রয়োজন। শুধু তাই নয়, রহস্যময় সেই চিঠিখানার ব্যাপারেও জানানো দরকার। জন অ্যান্ডারসনকে লেখা সেই চিঠিখানি চুপচাপ দখল করেছে মেজর আদ্রে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তার ভাই বরাবরের মতন সেই সময় নিউ ইয়র্কে। সারা ভাবতে লাগলো কি উপায় যত তাড়াতাড়ি সম্ভব একটা খবর পাঠানো যায় তার ভাইকে। মাথায় তার আরেকটা মতলব খেলে গেল। ড্যানিয়েল ইয়ং নামে এক তরুণ ব্রিটিশ ক্যাপ্টেনকে সে খুঁজে বার করল। সারা কাদা কাদো হয়ে তাকে বললে, দেখুন ক্যাপ্টেন ইয়াং, আমি নিজেকে একটা বিশ্রী অবস্থার মধ্যে ফেলেছি। আমার মনে হয় কর্নেল সিমকো আমার উপর ভয়ানক রেগে যাবেন। আপনি জানেন তিনি আগামীকাল একটা পার্টি দেবেন পরিকল্পনা করেছেন। সে পার্টিতে আমি তার প্রিয় বিশেষ ব্র্যান্ডের চা পরিবেশন করব। নিশ্চয়ই নিশ্চয়ই তিনি চাইবেন, কিন্তু সেই চাটা আমার যে একেবারে শেষ হয়ে গেছে। কি করি বলুন না এখন? ক্যাপ্টেনের মুখে চোখে সহানুভূতি উপচে পড়ল। তিনি বললেন, এমনকি কেউ নেই যার কাছে সেই ব্র্যান্ডের চা পাওয়া যেতে পারে? সারা বললে, তা আছে বই কি ক্যাপ্টেন, আমার ভাইয়ের দোকান, কিন্তু সে তো অনেক দূরে, নিউ ইয়র্কে। ক্যাপ্টেন ইয়াং হেসে বললেন, সে আর এমন কি দূর। আমি এখনই একজন ঘোড়সওয়ারকে পাঠিয়ে দিচ্ছি আপনার ভাইয়ের দোকানে। কালকের মধ্যে সে আপনার চা এনে দেবে। তাহলেই আপনার সমস্যার সমাধান হবে তো? উজ্জ্বল মুখে হাসি ফুটিয়ে সারা বললে, আপনাকে অশেষ ধন্যবাদ ক্যাপ্টেন। কি বুদ্ধি আপনার, তার উপর আমার উপর কি দয়া। আমি আমার ভাইকে এক্ষুনি একটি চিঠি লিখে দিচ্ছি, ঠিক কোন চাটা আমার চাই, তাহলে আর কোনো ভুল হবার সম্ভাবনা থাকবে না। এদিকে পরের দিন রাতে সারা যখন কর্নেলের অতিথিদের অর্থাৎ ব্রিটিশ অফিসারদের পার্টিতে কর্নেলের প্রিয় ব্র্যান্ডের চা পরিবেশন করছে, ওইদিকে তখন তার ভাইকে পাঠানো খবর চলেছে টেলমেজের কাছে। সেপ্টেম্বরের শেষের দিকে টেলমেজ খবর পেলেন নিউ ইয়র্কের অন্তর্গত প্লেজেন্টভিলের আমেরিকানরা একজন লোককে গ্রেপ্তার করেছে। তার নাম জন অ্যান্ডারসন। বন্দী স্বীকার করলেন যে সে রক্ষণশীল দলের একজন, কিন্তু গুপ্তচর নয়। তার জুতোর ভেতর থেকে লুকোনো ওয়েস্ট পয়েন্ট দুর্গের একটা নকশা পাওয়া গিয়েছিল বলে আমেরিকানদের আরও একটা ধারণা হয়েছিল। কিন্তু লোকটি আমেরিকান সেনাপতি মেজর জেনারেল বেনেডিক্ট আর্নল্ডের সই করা একটা পাস দেখাল। তাছাড়া সে জোর গলায় বললে, আমি যদি গুপ্তচরই হতুম তাহলে মেজর জেনারেল আর্নল্ডকে আমাকে দেশের সর্বত্র ঘুরে বেড়াবার ছাড়পত্র দিতেন।
আমেরিকানরা তাকে গ্রেপ্তার করেছিল। তারা কিন্তু লোকটার কথা বিশ্বাস করলে সেই ছাড়পত্রকে জাল বলে ধরে দিলেন। তারা ঠিক করলো লোকটাকে পাহারা দিয়ে ওয়েস্ট পয়েন্টে পাঠিয়ে অধিনায়কদের কাছ থেকে কাহিনীর সত্যতা যাচাই করে নেবেন। ঘটনার কথা টালমেজের কানে উঠতেই তিনি তৎক্ষণাৎ পাঠালেন তার ড্রাগন বাহিনীর কয়েকজনকে জন অ্যান্ডারসন নামক লোকটিকে আটকাতে। তার প্রহরীরা লোকটিকে তার কাছে হাজির করল। টালমেজ কাজ করছিলেন তার পূর্ব অভিজ্ঞতার উপর আস্থা রেখে। সারা টাউনসেন্ডের পাঠানো সংবাদের উপর ভিত্তি করেই তার এই পূর্ববোধ ভবিষ্যৎ শঙ্কার ছায়াপথ মনের উপর। এই পর্যন্ত তার ধারণা ছিল না যে জন অ্যান্ডারসন আসলে সেই পুরুষ, ব্রিটিশ অফিসার এবং গুপ্তচর মেজর আঁদ্রে। টালমেজ এ কথাও জানতেন না যে মেজর আঁদ্রে কথা আদায় করে নিয়েছে বিশ্বাসঘাতক বেনকিড আর্নল্ডের কাছ থেকে যে সে ওয়েস্ট পয়েন্ট দুর্গ ব্রিটিশদের হাতে সমর্পণ করবে। টালমেজ এই গোপন খবর জানায় তৎক্ষণাৎ তার কাজ শুরু করলেন। আঁদ্রে যাতে আর্নল্ডের সাথে মিলিত হতে না পারে সে বন্দোবস্ত করলেন, কারণ আঁদ্রে ওয়েস্ট পয়েন্টে গিয়ে একবার উঠতে পারলে সে ব্রিটিশ বাহিনীর সহায়তায় নিরাপদ স্থানে পালিয়ে যেত। তাকে রোকা হলো। বিশ্বাসঘাতক আর্নল্ড ঘটনার আঁচ করে পালিয়ে গিয়ে গর্দান বাঁচালো। আমেরিকান গুপ্তচর বাহিনী আঁদ্রেকে ছাড়ল না। বিপক্ষ দলের চরের কাজ করার অপরাধে তার ফাঁসি হল। টাউনসেন্ড এবং অন্যান্য আমেরিকান গুপ্তচরদের আসল খবর সংগ্রহ করবার উপায়টা ছিল অভিনব। ব্রিটিশদের প্রধান কার্যালয়, ঘাঁটি প্রভৃতির চারদিকে বাজে গুজব ছড়িয়ে তারা আসল খবর জোগাড় করত। অবশ্য তারা এমন সব গুজব ছড়াতো যাতে নিজেদের পক্ষে অর্থাৎ আমেরিকান বাহিনীর পক্ষে তা অনুকূল হয়। সে এক স্মরণীয় ঘটনা। তারা একদিন গুজব ছড়িয়ে দিল যে ওয়াশিংটন নিউ ইয়র্ক আক্রমণ করার মতলব করছে। ব্রিটিশ অধিনায়ক এই গুজবকে প্রকৃত খবর বলে বিশ্বাস করল। প্রকৃতপক্ষে তিনি এই খবরের ভয় এতটাই পেয়ে গেলেন, ভার্জিনিয়ার ইয়র্ক টাউনে জেনারেল কর্নওয়ালিসকে সাহায্য করবার জন্য যে সৈন্যদল পাঠানোর কথা ছিল তা পাঠাতে রাজি হলেন না। ওদিকে কর্নওয়ালিস তখন প্রায় পাগলের মতন তার কাছে বারবার সাহায্যকারী বাহিনী পাঠানোর জন্য অনুরোধ জানাচ্ছেন। এদিকে তখন নিউ ইয়র্কে ব্রিটিশ বাহিনী ভয়ে ভয়ে দিনরাত ওয়াশিংটনের আকস্মিক আক্রমণের অপেক্ষায় দিন গুনছে। ওদিকে ওয়াশিংটন প্রকৃতপক্ষে এগোচ্ছেন দক্ষিণ দিকে কর্নওয়ালিসের আক্রমণ অভিযানে যোগ দেওয়ার জন্য। নিউ ইয়র্কে ব্রিটিশ বাহিনীর লোকেরা যখন বুঝতে পারল যে তারা বোকা বনেছে, তখন কর্নওয়ালিসকে সাহায্য করতে যাওয়ার পক্ষে অনেকটা দেরি হয়ে গেছে। ওয়াশিংটনের সম্মিলিত বাহিনী তখন ইয়র্কটাউনে কর্নওয়ালিসকে ঘিরে ফেলেছে। তাকে তার সমস্ত বাহিনী সমেত আত্মসমর্পণ করতে হলো। বিপ্লবীদের বিজয় তখন প্রায় সম্পূর্ণ এবং আমেরিকান গুপ্তচরদের গুজব রচনা ও রটনার অভিনব কৌশলই এই জয়কে ত্বরান্বিত করেছিল। দুর্ভেদ্য গোপনীয়তায় রক্ষা করেছিল লং আইল্যান্ডের গুপ্তচরদের ধরা পড়ে ফাঁসি যাওয়ার হাত থেকে। স্বাধীনতা যুদ্ধের সময়কার এই সুদৃঢ় ব্যবস্থা যুদ্ধ শেষের পরও দীর্ঘকাল বহাল ছিল। যেসব দলিলপত্র থেকে সেই সব দুঃসাহসিক বীর নরনারীর নাম বা পরিচয় পাওয়া যেত, ওয়াশিংটনের আদেশে সেই সব কাগজপত্র 100 বছরের জন্য সিল করে রাখা হয়েছিল। 100 বছর পরে তবেই দেশবাসী সেই সব দেশভক্তদের কথা জানতে পেরেছিল, যাদের সংবাদ সরবরাহের সুনিপুণ দক্ষতার ফলে স্বাধীনতা যুদ্ধে জয়লাভ সুনিশ্চিত হয়েছিল। তখন থেকে আজও আমেরিকাবাসীরা সেই সব তীক্ষ্ণদী সাহসী দৃঢ় প্রতিজ্ঞ বীর দেশভক্তদের স্মৃতি তর্পণ করে আসছে। ব্রিটেনেও এই যুদ্ধে গুপ্তচরের কাজে অংশগ্রহণকারী কর্মীদের শ্রদ্ধা নিবেদন করেছিল। মেজর আঁদ্রের মায়ের পেনশনের ব্যবস্থা করেছিল ব্রিটিশ সরকার এবং আমেরিকার কবর থেকে
আর্য সমাধা তুলে নিয়ে গিয়ে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে দ্বিতীয়বার সমাহিত করে তার প্রতি বিশেষ সম্মান প্রদান করা হয়েছিল। এতক্ষণ শুনছিলেন জর্জ ওয়াশিংটনের গুপ্তচর অবলম্বনে অভিযান কাহিনী ওরা পাঁচজন। বাঙালির আড্ডাঘরের শ্রোতা বন্ধুদের মেরি ক্রিসমাস, বড়দিনের শুভেচ্ছা।